গল্পের নাম মনের মন্দিরে অতুলনীয়া। লেখনীতে দিশামণি। গল্পের তৃতীয় পর্ব। ফাতেমার কেস এখনো চলছে, কিন্তু সুরাহা মিলেনি। যেভাবে একের পর এক তার বিরুদ্ধে বড় প্রমাণ কোর্টে হাজির করা হচ্ছে, তাতে অনেকে এক প্রকার নিশ্চিতই যে এই কেসটা সে হারতে চলেছে। গতকালই মোহনা ফারিয়াকে নিয়ে দেখা করে গেছে। নয়নাও প্রতিনিয়ত ফাতেমাকে নিয়ে হাসাহাসি করে, তাকে উস্কানি দেয় এইসব নিয়ে। তবে ফাতেমা নির্বিকার। সে এখনো বিশ্বাস রাখে ন্যায়বিচারের প্রতি। আজকেও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করল যেন সে সুবিচার পায়। এই দুনিয়ার না পেলেও আল্লাহর আদালতে যেন সবকিছুর সুবিচার হয়। ফাতেমা জানে এটাই হবে। এই দুনিয়ার ফয়সালা যাই হোক, আখিরে সেই শেষ হাসি হাসবে। তাই কোন কিছু নিয়েই সে মাথা ঘামাচ্ছে না। তার চিন্তা ছিল নিজের মেয়েকে নিয়ে, ফারিয়াকে নিয়ে। কিন্তু সেও তো এখন একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। তার ভাই ভাবির তো কখনো সন্তান হবে না। ফারিয়া না হয় তাদের সেই ফাঁকা স্থান পূরণ করুক। পূর্ব আকাশে উদিত হয়েছে সূর্য। ফাতেমা সকালে ফজরের নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করছিল। নয়নাকে কিছুদিন আগে অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন ফাতেমার সাথে তার ছেলে আরও ৩ জন রয়েছে। এদের মধ্যে ২ জন নতুন হলেও একজন পুরাতন কয়েদিও আছে। এই কয়েদির নাম চম্পা খাতুন, মধ্যবয়সী এক মহিলা। বয়স বড়জোর ৫০ হবে। চুরির দায়ে এই বয়সে জেল খাটতে হচ্ছে। নয়নার সুমধুর কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে চম্পা খাতুন মুগ্ধ। নয়নার তেলাওয়াত শেষ হতেই তিনি বলে ওঠেন, তোমার কণ্ঠ খুব সুন্দর মেয়ে। ফাতেমা বিনিময়সহ মুচকি হাসে। চম্পা খাতুন বলেন, আমি ভাবতেই পারছি না তোমার মতো এত ভালো একটা মেয়ে জেলে কি করছে। আমি তো জন্মেছিলাম বস্তিতে। ছোট থেকে চুরি ছিনতাই করে মানুষ হয়েছি। বিয়েও হয়েছিল একদিন মজুরের সাথে। কিন্তু স্বামী সুখ জীবনে মেলেনি। সন্তানরাও খেতে দেয় না। তাই বাধ্য হয়ে নিজের পেট চালানোর জন্য এই বয়সে এসেও পাপ করতে হয়েছে। ফাতেমা ভালো করে ওনাকে বুঝিয়ে বলেন, আপনি চাইলেই ভালো কোনো উপায়ে হালাল উপার্জন করতে পারেন। এসব পাপ কাজ আর না করাই ভালো। আখিরাতে এত পাপের মাসুল গুনতে পারবেন না। এরপর তাদের কথাবার্তা চলতে থাকে। হঠাৎ কথায় কথায় ফাতেমা চম্পা খাতুনকে জিজ্ঞেস করে, আচ্ছা, এর আগে এই জেলে যে কয়েদি ছিল, মানে নয়না, তার কোনো ব্যবহার কি আপনার সন্দেহজনক লেগেছে? ওই মেয়ের কথা আর বলো না। ও তো পুরো একটা ক্রিমিনালের ক্রিমিনাল। জাত ক্রিমিনাল বললেও ভুল হবে না। আমার তো মনে হয় পুলিশদের সাথেও ওর ভালো যোগাযোগ আছে। পুলিশরাও ওর সাথে কথা বলতো আর মাঝে মাঝেই কাউন্টার সেলে নিয়ে গিয়ে কী সব বলতো, কিন্তু মনে হতো না কোন টর্চার করত বলে। একজন কয়েদিকে তো টাকা লেনদেনের ব্যাপারেও কথা বলতে শুনেছিলাম। যদিও জানি না কতটা সত্য। ফাতেমার সন্দেহ প্রগাঢ় হয়। সে বলে, আচ্ছা, আজ থেকে কয়েক সপ্তাহ আগে, আনুমানিক ৩ সপ্তাহ আগে রাতে কি কোনো ব্যতিক্রম কিছু দেখেছিলেন আপনি? ব্যতিক্রম বলতে সেরকম কিছু দেখিনি, তবে কি? এক রাতের একটা ব্যাপার অদ্ভুত ছিল। ৩ সপ্তাহ আগেই হবে। সেদিন খুব সন্ধ্যাতেই আমরা সবাই ঘুমিয়ে যাই। আমি সেদিন সবার আগে সকালে উঠে দেখি সবাই ঘুমিয়ে, কিন্তু ওই নয়না একা বসে ছিল। সাধারণত এত তাড়াতাড়ি ঘুমাই না আমি। তাই সন্দেহ হওয়াতে বাকি কয়েদিদের সাথে কথা বলি। তারাও জানায় তারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। ফাতেমার কাছে এবার যেন অনেক কিছুই পরিষ্কার হয়। নয়নার কথা ভেবে সে বলে, পাপ কখনো লুকানো থাকে না। তোর পাপও সবার সামনে আসবে।
নেহা মির্জার ঘুম ভাঙলে সে নিজেকে একটি আলিশান ঘরে। ঘুম থেকে উঠতেই সে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের চোখের সামনে দেখতে পায়। দেখতে পেয়েই সে বলে ওঠে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছ কেন? কি চাইছো কি তুমি? আগন্তুক বলল, তেমন কিছু না, শুধু তোমায় আমার কথামতো কাজ করতে হবে, যেমনটা তুমি সবসময় করতে। তুমি তো আমাকে কাজ থেকে বের করে দিতে চেয়েছিলে, আমায় মেরে ফেলার ট্রাই করেছিলে, তাহলে এখন হঠাৎ এমন উল্টো সুরে কথা বলছো কেন? এত কথা তো শুনতে চাই না। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমি এখন যা যা বলছি তাই তাই করো। তোমাকে আমি আবারও কাজে ফিরিয়ে নেব। নতুন দমে কাজ শুরু করতে হবে। এর বিনিময়ে কি করতে হবে আমায়? বেশি কিছু না। এর জন্য শুধু আমার শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে হবে কোর্টে গিয়ে। কোর্টে? হ্যাঁ, কোর্টে সোহেলের মৃত্যুর কেস চলছে। আর সেখানে তোমার কথায় বদলে যাবে অনেক কিছু। আমার কথায়? কিন্তু সোহেল তো। জানি, আমি সবটাই জানি। এরপর আগন্তুক থামে, একটা কাগজ ধরিয়ে দেয় নেহা মির্জার হাতে। অতপর বাঁকা হেসে বলে, এটা হলো তোমার সংলাপ। এখানে যা যা লেখা আছে ঠিক তাই তাই বলতে হবে বিচারকের সামনে। ভালো করে মুখস্থ করে নাও। নেহা মির্জা দুদিকে মাথা নাড়ায়। বেঁচে থাকার জন্য তার যে এখন অন্য কোনো উপায় নেই। প্রত্যুষ চৌধুরী উদাস মনে ফাহিমের সাথে একটা কফিশপে বসেছিলেন। ফাহিম প্রত্যুষ চৌধুরীকে জিজ্ঞেস করে, আমার বোনটাকে বাঁচানোর কি সত্যি কোনো আশা নেই? প্রত্যুষ বলল, আমি বলবো না যে আশা নেই, কিন্তু সেটা খুবই ক্ষীণ। আমার মনে হয় পরের হেয়ারিং এর ডেটটাই শেষ ডেট হবে। এরপরই বিচারক রায় দেবেন। কেননা এখনো অবধি আমরা ফাতেমার জন্য বড় কোন এভিডেন্স জোগাড় করতে পারিনি। ফাহিম হতাশ হয়। সে যে ছোট্ট ফারিয়াকে কথা দিয়েছে তার মাকে আবার তার কোলে ফিরিয়ে দেবে। তবে কি আর সেই কথা রাখতে পারবে না? প্রত্যুষ চৌধুরী তবুও সান্ত্বনার হাত রাখে ফাহিমের কাঁধে। বলে, আমি এর মধ্যে নিজের যথাসাধ্য চেষ্টা করব যেন ফাতেমার জন্য কিছু করতে পারি। আপনি একদম উদাস হবেন না। ফাহিম একটু পরেই কফিশপ থেকে চলে যায়। প্রত্যুষ চৌধুরী বিল মিটিয়ে তারপর একটা বস্তির দিকে রওনা দেয়। তার একটা পুরানো ক্লায়েন্ট এই বস্তিতেই তার সাথে দেখা করতে চেয়েছে। সেই ক্লায়েন্টের সাথে দেখা করে সে কিছুক্ষণ তার সাথে কথা বলে। সেই ক্লায়েন্ট প্রত্যুষ চৌধুরীর সাথে অনেক ভালোভাবে কথা বলেন, অনেক আপ্যায়ন করেন। কারণ প্রত্যুষ চৌধুরী তাদের বস্তিকে ডিমোলিশ হওয়া থেকে বাঁচিয়েছে। আসলে এই বস্তিকে অবৈধ স্থাপনা উল্লেখ করে একটা বিরাট কোম্পানির মালিক এটা ডিমোলিশ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের এই প্ল্যান পুরো ফ্লপ হয়ে যায়। প্রত্যুষ চৌধুরী নিঃস্বার্থভাবে বস্তিবাসীর হয়ে কেস লড়ে এবং জয়লাভ করে। প্রত্যুষ চৌধুরী দেখা করে ফেরার পথে হঠাৎ একজন হুড়ি পরা ব্যক্তির সাথে ধাক্কা খায়। এতে ব্যক্তিটার মুখ সামান্য নজরে আসে। লোকটা সরি না বলেই চলে যায়। প্রত্যুষ চৌধুরী বেশ অবাক হয়। এই অতিষ্ঠ গরমে হুডি পরে কে? আবার লোকটাকেও তার ভীষণ চেনা চেনা লাগে। কিন্তু মনে করতে পারে কে এই লোক। তারপর হঠাৎ করেই তার মুখের সামনে কারো মুখশ্রী ভেসে ওঠে। প্রত্যুষ চৌধুরী হতবাক হয়ে যায়। বিস্ফোরিত চোখে পিছন ফিরে তাকিয়ে বলে, সোহেল। ততক্ষণে লোকটাও দৌড়ে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। প্রত্যুষ চৌধুরী দৌড়াতে থাকে তার পিছু। সোহেলের মৃত্যুর রহস্যটা এখন দিন দিন প্রকট আকার ধারণ করছে। সেদিন প্রত্যুষ চৌধুরী সেই হুডি পরা লোকটাকে ধাওয়া করলেও তার কোনো সন্ধান সে পায়নি। কিন্তু তার মনে একটা খটকা ঠিকই তৈরি হয়েছিল।
সেজন্য প্রত্যুষ এই কেসটাকে নিয়ে আরও বিশদে গবেষণা করছে। যদি ঘটনা এমন হয় যে পুরো কেসটাই একটা মিথ্যার উপর তৈরি, তাহলে তো ফাতেমা একদম নিরপরাধ। তাকে শুধু শুধু এই কেসের মধ্যে ফাঁসানো হচ্ছে এবং খুব সম্ভবত এটা অনেক প্ল্যান করে করা হয়েছে। প্রত্যুষ চিন্তা করছিল কিভাবে সব রহস্য দূর করবে। অনেক ভেবে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে একা একা কিছু করতে গেলে এখন সে হয়তো সফল হবে না। তার এই কাজে কারো সাহায্যের প্রয়োজন। এমনটা ভাবতেই নুহাসের চেহারাটা ভেসে উঠল প্রত্যুষ চৌধুরীর সামনে। অতঃপর সে নিজেই বলে উঠল, এখন নুহাস ভাইয়াই শুধুমাত্র পারে আমায় সাহায্য করতে। আমায় এখন নুহাস ভাইয়ার কাছেই যেতে হবে। নুহাস আজ ছুটি নিয়েছে। আজকের দিনটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ তার স্ত্রী অর্পার জন্মদিন। অর্পা বেঁচে থাকতে খুব ধুমধাম করে এই দিনটা পালন করত নুহাস। তবে ৩ বছর আগে অর্পার আকস্মিক মৃত্যুতে বদলে যায় সবকিছু। যার কারণে এখন দিনটা আর নুহাসের কাছে সুখের নয় বরং শোকের। এই দিন অনাথ আশ্রমে যায় নুহাস। সেখানে গিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সাথে তাদের জন্য অনেক উপহারও নিয়ে যায়। আজও অনাথ আশ্রমে এসেছে নুহাস। বাচ্চারা তাকে দেখেই খুশিতে মেতে ওঠে। নুহাসের হাত থেকে উপহার পেয়ে তো তারা আরও বেশি খুশি হয়। তাদের এই খুশি দেখে নুহাস খন্দকারের মনেও খুশির সঞ্চার হয়। অর্পাও যে বাচ্চাদের খুব ভালোবাসত। কিন্তু মেয়েটার এমন দুর্ভাগ্য যে তার কোনোদিন মা হবার ক্ষমতা ছিল না, এই জন্যই তো নিহাকে এই অনাথ আশ্রম থেকেই দত্তক নিয়েছিল তারা দুজনে। নিহাকে নিয়ে খুব সুন্দর চলছিল তাদের সংসার। তারপর এক দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিল। বদলে দিল সবকিছু। নুহাস সেই সব কথা চিন্তা করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে। অতীত নিয়ে ভেবে আর লাভ নেই, এখন ভবিষ্যতের চিন্তা করতে হবে। সুন্দর ভবিষ্যৎ গড়তে যা করা দরকার তাই করতে হবে। নিহাকে নিয়ে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটিয়ে দেবার স্বপ্ন দেখে সে। অনাথ আশ্রম থেকে বের হতেই প্রত্যুষের সম্মুখীন হয় নুহাস। প্রত্যুষ যেন তার জন্যই অপেক্ষাতে ছিল। নুহাসকে দেখা মাত্র ছুটে এসে বলে, ভাইয়া, আমি জানতাম তোমাকে এখানেই পাওয়া যাবে। তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে। কি বলবি বল। ফাতেমার কেইস সম্পর্কিত কিছু কথা। আমি সোহেলকে দেখেছি। হোয়াট? কি বলছিসটা কি তুই? সোহেল তো মারা গেছে। তাহলে তুই ওকে দেখেছিস, এই কথার মানে কি? প্রত্যুষ নুহাসকে সব কথা খুলে বলে। সব শুনে নুহাস প্রত্যুষকে বলে, আমার মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল। আমি আগেও এটাই ভেবেছিলাম। তবে আমাদের হাতে সময় খুব কম। যা করার দ্রুত করতে হবে। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? তুই যেখানে সোহেলকে দেখেছিলি আমায় সেখানে নিয়ে চল। তাহলে কোনো না কোনো ক্লু হয়তো পাব। প্রত্যুষ চৌধুরী বলে, হ্যাঁ, সেটাই ঠিক হবে। যদিও আমি খোঁজ নিয়েছি নিজের মতো, কিন্তু তুমি তো পুলিশ, তাই এই ব্যাপারে তুমি আমার থেকে ভালো বুঝবে। চল। ফাতেমা খাতুন যদি সত্যিই নির্দোষ হয়ে থাকে তাহলে আমাদের নৈতিক দায়িত্ব তার সাজা হওয়া আটকানো। আমি যদিও বা প্রথমে ওনাকে দোষী ভেবেছিলাম, কিন্তু পরে নানা ঘটনার পর দেখলাম ওনার আসলে তেমন কোনো দোষ নেই, তাই ওনাকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। বস্তি এলাকার আশেপাশে এসে বিভিন্ন মানুষকে সোহেলের ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে নুহাস এবং প্রত্যুষ। কিন্তু কেউ তার ব্যাপারে তেমন কিছু বলতে পারছে না। তাই দুজনকেই বেশ হতাশার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেকক্ষণ অনেকজনকে বলার পর প্রত্যুষ চৌধুরী বলে, আমার মনে হয় না এখানে খুঁজে আর লাভ হবে, চলো আমরা বরং অন্যভাবে ট্রাই করি।
নুহাশ হার মানতে চাইল না। সামনে থাকা একটা চায়ের দোকান দেখিয়ে বলল, এই চায়ের দোকানটা এখনো বাকি আছে, চল জিজ্ঞাসা করেই দেখি, যদি কোনো সূত্র পাই। নুহাশ ও প্রত্যুষ এগিয়ে গেল চায়ের দোকানের পাশে। নুহাশ চায়ের দোকানিকে সোহেলের ছবি দেখিয়ে বলল, দেখুন তো এনাকে চেনেন কিনা, কোথাও কি দেখেছেন? তিনি ছবিটা ভালোভাবে দেখে বলল, না সাহেব, আমি তো দেখিনি এনাকে কোথাও। এমন সময় চা খেতে আসা একজন মধ্যবয়সী লোক ছবিটা দেখে বলে, আরে, এই লোকটাকে তো আমি দেখেছি। নুহাশ ও প্রত্যুষ একে অপরের দিকে তাকাল। দুজনের চোখেই আশা ফুটে উঠল। নুহাশ জিজ্ঞেস করল, কোথায় দেখেছেন এনাকে চাচা? একটু মনে করে বলুন তো। লোকটা বলে, আমি একজন রিকশাওয়ালা, রিকশা চালিয়ে জীবনযাপন করি। তো কালকেও রিকশা চালাচ্ছিলাম, হঠাৎ এই লোক দৌড়ে দৌড়ে এসে আমার রিকশায় এসে উঠে বসে এবং আমায় বলে জলদি রিকশা চালানো শুরু করতে। আমি জিজ্ঞেস করলাম কই যাবেন, উনি বললেন জাহান্নামে। তারপর বিশ্রী কিছু গালিও দিলেন আমায়। আমিও রিকশা চালানো শুরু করলাম। প্রত্যুষ চৌধুরী অস্থির হয়ে বলল, উনি কোথায় নেমেছিলেন জানেন আপনি? আমাদের নিয়ে যেতে পারবেন সেখানে? হ্যাঁ, কেন নয়? নুহাশ খন্দকার বলে, তাহলে আমাদের এখনই নিয়ে চলুন। রিকশাওয়ালা চা খাওয়া শেষ করে ওদের দুজনকে নিয়ে রিকশায় চেপে বসল। অনেকটা দূরে গিয়ে একটা ঘিঞ্জি গলির সামনে এসে বললেন, উনি এই গলিতেই ঢুকেছেন। নুহাশ খন্দকার রিকশাওয়ালার হাতে 1000 টাকার নোট দিয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর দুজনে মিলে গলিতে ঢুকল। বিভিন্ন বাড়িতে খুঁজতে লাগল সোহেলকে। সব বাড়িতে খোঁজ নেওয়া শেষে বাকি রয় আর একটা বাড়ি। এখন শুধু সেই বাড়িতেই খোঁজ নিতে হবে। নুহাশ এবং প্রত্যুষ দুজনেই এক প্রকার নিশ্চিত যে সোহেল যদি কোথাও থাকে তাহলে এই বাড়িতেই আছে। এজন্য দুজনে চরম প্রস্তুতি নিল। নুহাশের কাছে আত্মরক্ষার জন্য সবসময়ই বন্দুক থাকে। নুহাশ প্রত্যুষের হাতে একটা বন্দুক দিয়ে নিজের কাছে একটা রেখে দিল। অতঃপর প্রত্যুষকে বলল, তুই সামনের গেটে গিয়ে ডাক দে, আমি পেছনের দরজায় গিয়ে দাঁড়াচ্ছি। আজ ওকে হাতেনাতে ধরবই। প্রত্যুষ মাথা নাড়িয়ে সায় জানিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নুহাশও পিছনের দিকে যায়। প্রত্যুষ কিছুক্ষণ দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা খোলার নামগন্ধ নেই। অনেকক্ষণ পর কেউ এসে দরজা খুলে দেয়। এটা আর কেউ নয়, সোহেল নিজেই। প্রত্যুষকে দেখেই সোহেল তৎক্ষণাৎ দরজা লাগিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর পরিকল্পনা করে। কিন্তু সে গুড়ে বালি। যেই না সে পিছনের দরজা গিয়ে খুলছে অমনি নুহাশ খন্দকার তার মাথায় বন্দুক ধরে চোখ রাঙিয়ে বলল, তোমার খেলা শেষ মিস্টার সোহেল হোসেন। অনেক নাটক করেছ, আর না। এবার তোমার সব অন্যায়ের শাস্তি ভোগার জন্য তৈরি হও। একটা নিরপরাধ মেয়েকে ফাঁসিয়েছ তুমি, এবার তাকে মুক্তি দিয়ে তোমায় জেলে ভর। হ্যান্ডস আপ। সোহেল হাত দুখানা তোলে। সেও বুঝে যায় তার আর পালানোর পথ নেই। এখন তার সব কীর্তি সবার সামনে আসবে, সব রহস্যের উন্মোচন ঘটবে। ফাতেমাকে আজ আবার কোর্টে তোলা হয়েছে। আজকের দিনে সবাই ভেবে নিয়েছে ফাতেমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ তার নির্দোষ প্রমাণিত হওয়ার তেমন আশা এখন আর কেউ দেখছে না। এদিকে কোর্টের সময় ঘনিয়ে আসার পরেও ফাতেমার উকিল প্রত্যুষ চৌধুরী এখনও উপস্থিত হয়নি, এই নিয়ে সবাই বলাবলি করছিল। শ্রেয়া বসে বসে ফাতেমার জন্য প্রার্থনা করছিল। মোহনা, ফাহিম ও ফারিয়াকে আগলে বসেছিল। মোহনা ফাহিমকে জিজ্ঞেস করে, মিস্টার প্রত্যুষ চৌধুরী এখনো আসছেন না কেন?
এই কেসটা জেতার সম্ভাবনা এমনিতেই কম। এখন যদি উনি না আসেন তাহলে তো আমরা নিশ্চিতভাবে হেরে যাব। ফাহিম নিজেও কিছু বুঝতে পারছিল না। তার ভরসা ছিল প্রত্যুষের উপর, যে একমাত্র এই লোকটাই পারবে তার বোনকে বাঁচাতে। কিন্তু সেই আশাও বিফলে চলে গেল হয়তো। ফাহিম দীর্ঘ শ্বাস ফেলল। নিজের পাশে বসা ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে শ্রেয়া প্রত্যুষকে কল করে যাচ্ছিল কিন্তু সে ফোন ধরছিল না। বিপরীত পক্ষের উকিল ইতিমধ্যেই বলে উঠলেন, আমার মনে হয় আসামি পক্ষের উকিল বুঝে গেছেন যে এই কেসটা আর জেতা সম্ভব নয়। তাই আজ তিনি এখনো এখানে উপস্থিত হননি। আমি মাননীয় জজ সাহেবের কাছে অনুরোধ করব যে মিস্টার সোহেল হোসেনের মৃত্যুর কেসে তার প্রাক্তন স্ত্রী ফাতেমা যে জড়িত সেই প্রমাণ নিশ্চিত যেহেতু হয়ে গেছে, তাই এবার তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ফাতেমা নির্লিপ্ততা হয়ে সব শুনছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাই হোক না কেন সে সেটা মেনে নেবে। এজন্য কোন ধরনের প্রতিক্রিয়াও দেখাচ্ছে না। এমন সময় হঠাৎ করেই আদালতে উপস্থিত হল প্রত্যুষ, নুহাশ এবং তাদের সহিত তারা এনেছে সোহেলকে। কোর্টে উপস্থিত সবাই অবাক। এমনকি ফাতেমাও সোহেলকে জীবিত দেখে বিস্ফোরিত চোখে তাকাল। হঠাৎ করেই যে কেসের মোড় এভাবে ৩৬০ ডিগ্রি ঘুরে যাবে সেটা হয়তোবা কেউ কল্পনাও করতে পারেনি। সোহেলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সোহেলকে জীবিত দেখে সবাই ভীষণ অবাক, এমনকি জজ সাহেব নিজেও। জজ সাহেব নিজের বিস্ময় কাটিয়ে বলে ওঠেন, কম দিন তো হলো না এই প্রফেশনে আছি, কিন্তু এমন কেস কখনো দেখিনি যে ভিকটিম এভাবে বেঁচে ফিরে। যাই হোক, আপনি নিজের মুখে নিজের সব সুকীর্তি স্বীকার করুন মিস্টার সোহেল হোসেন। সোহেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাতেমার কারণে আমাকে এবং আমার বর্তমান স্ত্রী নয়নাকে জেলে যেতে হয়েছে, এজন্য আমাদের দুজনেরই রাগ ছিল ওর উপর। আমি জেল থেকে জামিন পাওয়ার পরই নয়নার সাথে আমার যোগাযোগ হয়। জেলে গিয়ে আমি ওর সাথে কথা বলি। সেই সময় ও আর আমি দুজনই একমত হই যে ফাতেমাকে যেভাবেই হোক শায়েস্তা করতে হবে। ওর উপর প্রতিশোধ করতে হবে। ও যেহেতু আমাদের জেলের ভাত খাইয়েছে, এজন্য আমরাও ওকে জেলের ভাত খাওয়ানোর পরিকল্পনা করি। একদিন রাতে নয়না জেল থেকে পালিয়ে আসে, আমি সেদিন বার থেকে বের হচ্ছিলাম। এগুলো সব আমাদের সাজানো নাটক ছিল। নয়না মিছি মিছি আমায় ফলো করে। তারপর একটা নকল ছুরি দিয়ে আমার উপর হামলা করে। আর একটা ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যায় যে কেউ আমার উপর হামলা করছে। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী আমি আর নয়না মিলে সেদিন রাতে রাস্তার এক পাগলকে হত্যা করি। তারপর আমার সব পোশাক আশাক তাকে পরিয়ে দেই, নিজের ফোন, এনআইডি কার্ড সব ওর পকেটে রাখি এবং সর্বশেষ ওর মুখ থেতলে দেই। কিছুদিন থেকেই আমি এমন একজনকে খুঁজছিলাম যার বয়স এবং উচ্চতা আমার মতোই। আর ওই পাগলটার সাথে সেটা সম্পূর্ণভাবে মিলে যায়। এরপর আমি ওই নকল ভিডিও ক্লিপটা বানিয়ে নয়নার মাধ্যমে পুলিশে হস্তান্তর করি। আর নিজে আত্মগোপনে চলে যাই। জজ সাহেব বলেন, তাহলে ফরেনসিক রিপোর্টে কিভাবে প্রমাণিত হলো যে ওটা আপনার ডেড বডি? সোহেল বলল, সবই টাকার খেলা। জজ সাহেব খুব রেগে গেলেন। আর বললেন, আমি এটা দেখে ভীষণ অবাক হচ্ছি যে আজকাল আইন ব্যবস্থাকে কিভাবে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র কয়টা টাকার বিনিময়ে যদি আইনের লোকরা এভাবে বিক্রি হয়ে যান তাহলে তো কিছু করার থাকছে না। আমি ফরেনসিক ল্যাবের সাথে জড়িত সব মানুষকে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা চাইছি। সোহেল হোসেন এবং নয়না মির্জাকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছি এবং ফাতেমা খাতুনকে বেকসুর খালাস করছি। ফাতেমার মুখে হাসি ফুটে ওঠে।
শ্রেয়া, ফাহিম, মোহনা, প্রত্যুষ চৌধুরী, নুহাশ খন্দকার সবাই ভীষণ খুশি হয়। ফারিয়া দৌড়ে এসে ফাতেমাকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। নেহা মির্জা কোর্টের বাইরে থেকে ফিরে আসে। সবকিছু যখন প্রমাণ হয়েই গেছে তখন আর তার কোর্টে গিয়ে কোনো কাজ নেই। নেহা কোর্টের বাইরে আসতেই তার ফোনে কল আসে। নেহা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ একজন বলে ওঠেন, তোমাকে যা করতে বলেছিলাম করেছ তো? ফাতেমার হয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে ওকে বের করে এনেছ তো? নেহা মির্জা বলে ওঠে, না, কারণ সেটার কোনো প্রয়োজনই পড়েনি। আমি কোর্টে পৌঁছানোর আগেই প্রত্যুষ চৌধুরী আর নুহাশ খন্দকার মিলে ফাতেমাকে নিরপরাধ প্রমাণ করে ফেলেছে। সোহেল এবং নয়নার সব কীর্তিও জানাজানি হয়ে গেছে। কোর্ট ওদের শাস্তি দিয়েছে। ফাতেমাও মুক্তি পেয়েছে। আগন্তুক হেসে বলে, মুক্তি আর পেল কই? একটা সমস্যা, মুক্তি পেয়েছে কেবল। আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকানোর কথাটা শুনেছ? ওই ফাতেমার সাথে তাই হবে। নেহা বলল, তোমার যা করার করো। আমার পেমেন্টটা দিয়ে দিও। সেটা তো অবশ্যই দিব। তোমার মতো কাজের লোককে পেমেন্ট না দিলে চলে। তবে তার আগে তোমায় আরেকটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? ওই ফাতেমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। ওর ভরসা জিতে নেওয়ার চেষ্টা করো। আর এর জন্য যা প্রয়োজনীয় তাই করো। আর তারপর? বলেই অট্টহাসিতে ফেটে পড়ে নেহা মির্জা বলে, তারপর কি সেটা আমি খুব ভালো করেই জানি। এটাই তো প্রথম নয়। এর আগে তোমার হয়ে আরো কত কাজ যে করেছি। আশা করি আগের বারের গুলোর মতো এই কাজটাও ভালোভাবে উতরে দেবে। মনে রেখো, এটা কিন্তু আমি তোমায় শেষ সুযোগ দিয়েছি। যদি এই সুযোগটাকে কাজে লাগাতে না পারো তাহলে মনে রেখো তোমায় আমি বাঁচিয়ে রাখব। পারব। আমি কোনো ভুলচুক করব না। দ্যাটস গুড। বলেই সে কল রেখে দেয়। ফাতেমার একটা বড় ছবি টাঙানো সামনের দেয়ালে। সেই ছবিটায় হাত বুলিয়ে বলে, খুব শীঘ্রই আমাদের দুজনের দেখা হচ্ছে ফাতেমা। ফাতেমা আজ মুক্তি পেয়ে আবার তার বাড়িতে ফিরেছে। মোহনা এই খুশিতে ফাতেমার পছন্দমতো সব রান্না বসিয়েছে। ফাহিমও উৎফুল্ল নিজের বোনের ফিরে আসায়। আর ফারিয়া তো এতদিন পর নিজের মাকে ফিরে পেয়ে তার কোল থেকে আর নামতেই চাচ্ছে না। শক্ত করে জড়িয়ে ধরে আছে নিজের মাকে। যেন ছেড়ে দিলেই আবার পালিয়ে যাবে। শ্রেয়া, শাবানা বেগম ও প্রত্যুষও আজ এসেছে। শাবানা বেগম তো ফাতেমাকে বলছেন, তুমি ফিরে আসায় আমি অনেক খুশি হয়েছি মা। এতদিন আল্লাহর দরবারে কত প্রার্থনা করেছি যেন তুমি বেকসুর খালাস পাও। আজ আমার সেই প্রার্থনা পূরণ হয়েছে। এর মধ্যে হঠাৎ নুহাশ খন্দকার চলে আসেন সেখানে। সে এসেই ফাতেমার উদ্দেশ্যে বলে, আপনাকে নির্দোষ প্রমাণ করতে পেরে আমিও খুশি। যদি আমার কারণে আপনার বিনা অপরাধে জেল হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। ফাতেমা মৃদু হেসে বলে, আপনি যা করেছেন সবই ছিল আপনার দায়িত্বের খাতিরে। কিন্তু আমার সৃষ্টিকর্তার উপর ঠিকই বিশ্বাস ছিলাম। আমি জানতাম আল্লাহ তার মাসুম বান্দার কোনো ক্ষতি হতে দেবেন না। আর দেখুন, ঠিক তাই হয়েছে। ফাতেমা জেল থেকে মুক্তি পাবার পর কয়েকটা দিন সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। ফাতেমার জীবনে এই কয়দিনে অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক শান্তিতে দিন যাপন করছে। জীবন যেন অনেক ঝামেলামুক্ত মনে হচ্ছে। ফাতেমা এখন অনলাইনে শাড়ির বিজনেস শুরু করেছে। এই জেলে যাওয়ার কারণে তার একটা সাপে বড়ই হয়েছে। অনেকেই তাকে চিনেছে এবং তার সংগ্রামের গল্পটা জেনেছে। তাই কাস্টমারের অভাব হয় না। ফাহিম, মোহনাও এখন তাকে সবসময় সাপোর্ট করে।
তার এই ক্লায়েন্ট একজন বড় বিজনেসম্যান। ফাতেমার কালেকশনে থাকা শাড়িগুলো তার অনেক পছন্দ হয়েছে। তাই তো তিনি ফাতেমাকে আরও কিছু শাড়ির অর্ডার দেন। ফাতেমা খুব খুশি হয়ে যায়। ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে সে ফারিয়াকে আনতে তার স্কুলের সামনে যায়। স্কুল ছুটির কিছু সময় পর ফারিয়া বের হয়ে আসে। ফাতেমাকে ফারিয়ার কাছে যায়। ফারিয়া এসে ফাতেমাকে জড়িয়ে ধরে। ফাতেমাকে বলে আজ স্কুলে কি কি হয়েছে। ফাতেমা বেশ আগ্রহ নিয়ে শুনল। ফারিয়াকে নিয়ে ফেরার সময় ফাতেমা হঠাৎ খেয়াল করে স্কুলেরই একটা বাচ্চা মাঝ রাস্তায় চলে গেছে। অন্যদিক থেকে একটা গাড়ি ছুটে আসছে। ফাতেমা ছুটে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এদিকে নাজমা খাতুন মানে নুহাশ খন্দকারের মা নিহার স্কুলের সামনে চলে এসে হতবাক হয়ে দাঁড়িয়ে যান। কারণ নিহার স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু তার এখানে আসতে আজ বড্ড দেরি হয়ে গেছে। ওষুধের চোটে তিনি ঘুমিয়েছিলেন। মাঝরাস্তায় জটলা দেখে তিনি ছুটে যান। তখনই শুনতে পান কিছু লোক বলাবলি করছে, আজ এই মেয়েটা না থাকলে বাচ্চাটার কি হয়ে যেত। ভিড় ঠেলে ভেতরে ঢুকে নিহাকে দেখে তিনি আঁতকে ওঠেন। নিহার নাম ধরে ডাকতেই নিহা তার দিকে ছুটে যায়। ফাতেমা উঠে দাঁড়িয়ে নাজমা খাতুনের উদ্দেশ্যে বলেন, আপনি কি এই বাচ্চাটার কেউ হন? ও তো রাস্তার মাঝখানে চলে গেছিল, ভাগ্যিস আমি ঠিক সময় দেখে নিয়েছিলাম। এতটা কেয়ারলেস কেন আপনারা? নাজমা খাতুন বলেন, তোমাকে অনেক ধন্যবাদ মা, আমার নাতনিকে বাঁচানোর জন্য। আপনি ওর ঠিকভাবে খেয়াল রাখবেন। মনে হয় বাচ্চাটা খুব ভয় পেয়ে গেছে। নাজমা খাতুন মাথা নাড়ান। ফাতেমা তখন ফারিয়ার হাত ধরে সেখান থেকে চলে আসে। আসার পূর্বে নিহার উদ্দেশ্যে বলে, এভাবে রাস্তায় দৌড়াদৌড়ি করো না, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। নিহা বুঝদার বাচ্চার মতো মাথা নাড়ায়। নাজমা খাতুন ফাতেমার যাওয়ার দিকে তাকিয়ে বলেন, মেয়েটা কত ভালো। আজকাল তো এমন ভালো মানুষ পাওয়া কঠিন। নুহাশ খন্দকার থানায় ছিল। পুরাতন একটা কেস হিস্ট্রি চেক করছিল। এমন সময় হঠাৎ থানায় হট্টগোলের শব্দে নুহাশের ধ্যান চ্যুতি হয়। কি হয়েছে দেখার জন্য বেরোতেই দেখে থানার বাইরে দাঁড়িয়ে দুজন মধ্যবয়সী মানুষ জটলা পাকাচ্ছেন। নুহাশ খন্দকার এগিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে, কি হয়েছেটা কি? তাদের দুজনের মধ্যে থেকে একজন বলে ওঠে, স্যার, আমাদের মেয়েকে বাঁচান স্যার। নুহাশ খন্দকার বুঝতে পারে কোন বড় বিপদ হয়েছে। তাই সে তাদের দুজনের উদ্দেশ্যে আবারও বলে, আপনারা শান্ত হন। ভেতরে এসে বলুন কি হয়েছে। সবটা না জানলে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? দ্বিতীয় লোকটি বলে, আমাদের সর্বনাশ হয়ে গেছে স্যার। আমরা দুজনই প্রতিবেশী। আমাদের দুজনের মেয়ে সমবয়সী এবং দুজনেই অনেক ভালো বন্ধু। গতকাল তারা কোচিং করতে যাওয়ার পর আর ফিরে আসেনি। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু ওদের কোনো খোঁজ পাইনি। আপনাদের মেয়ের কোনো প্রেমিক টেমিক আছে কিনা খোঁজ নিয়েছেন নাকি? আমাদের মেয়েরা একদম এমন নয় সাহেব। ওরা অনেক ধার্মিক, সবসময় পর্দায় চলাফেরা করে, নামাজ পড়ে। ওরা এমন কিছু করতে পারে না। নুহাশ ভাবনায় পড়ে যায়। মাথা চুলকে বলে, আপনারা থানায় জিডি করে যান। আমরা ব্যাপারটা দেখছি। দয়া করে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন স্যার। আমরা চেষ্টা করব। বলেই নুহাশ থানার ভেতরে প্রবেশ করে। গভীর ধ্যানে কিছু চিন্তা করতে থাকে। এমন সময় তার সহকর্মী আতাউল হক বলে ওঠে, স্যার, ওনারা যাই বলুক, আমার তো মনে হয় ওনাদের মেয়েরা ভেগেই গেছেন। আজকালকার মেয়েরা উপরে যতই ধার্মিকতা দেখাক, ভেতরে ভেতরে ঠিকই। আতাউল,
কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয়। আর তুমি ভুলে যাচ্ছ কেন এটাই প্রথম নয়, গত ৩-৪ বছরে এলাকা থেকে এমন অনেক মেয়েই গায়েব হয়েছে। অথচ আমরা এখনো এর কোনো কুল কিনারা করতে পারিনি। আমার মনে হয় এখানে কোনো চক্র জড়িত আছে। কি বলছেন টাকি স্যার? হুম। নুহাসের মুখভঙ্গি আরও কঠোর হয়। সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। অতীতের কিছু কালো স্মৃতি মনে পড়ে যায় অর্পার সেই বুকফাটা আর্তনাদ। আমি মেয়েগুলোকে বাঁচাবই নুহাস। নিজের জীবনের বিনিময়ে হলেও বাঁচাবো। ডিউটি শেষে বাড়ি ফেরার পর নুহাস দেখতে পায় নাজমা খাতুন ভাত নিয়ে তার অপেক্ষাতেই ডাইনিং টেবিলে বসে আছে। নুহাস তার মার পাশে এসে বলে, এত রাত অবধি জেগে থাকার কোনো দরকারই ছিল না তোমার আম্মু। তোমার বয়স হয়েছে, নিজের শরীরের কথাও একটু ভাবো। নাজমা খাতুন হালকা হেসে বলেন, মায়ের মন তুই বুঝবি না। সন্তানের চিন্তায় ঘুম আসে না। তুই এত রাত করে বাড়িতে ফিরিস। কিছু খাস কিনা সেটাও আমি জানি না। নুহাস খাওয়া শুরু করে। নাজমা খাতুন বলতে থাকেন, আগে যখন অর্পা ছিল তখন আমায় এত চিন্তা করতে হয়নি। ও যত্ন করে তোকে খাওয়াতো, কিন্তু এখন। নুহাস খাওয়া তাকিয়ে নিজের মায়ের পানে চায়। নাজমা খাতুন জিভ কেটে বলে, আমি বোধহয় তোকে কষ্ট দিয়ে ফেললাম। কিন্তু কি করব বল, ভুলতে চেয়েও তো পারি না। তোকে এভাবে দেখতে যে আমার একদম ভালো লাগে না নুহাস। অর্পার মৃত্যুর পর প্রায় 2 বছর হতে চলল। তুই বুকে কষ্ট চেপে রয়ে গেছিস। নিজের কথা না ভাব, নিহার কথাটা একটু ভাব। মেয়েটাকে তো অনাথ আশ্রম থেকে এজন্যই নিয়ে এসেছিলি যেন ওকে মা বাবার ভালোবাসা দিয়ে বড় করতে পারিস। কিন্তু মেয়েটা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছিস। আমি আর কতদিন আছি বল? তাছাড়া আজকে যা হতে যাচ্ছিল। কি হতে যাচ্ছিল আজ? উদ্বিগ্ন গলায় প্রশ্ন করে নুহাস খন্দকার। নাজমা খাতুন নুহাসকে সবকিছু খুলে বলে। সব শুনে নুহাস অবাক। ভয় পেয়ে বলে, নিহার কিছু হয়নি তো? না, ওর কিছু হয়নি। ভাগ্যিস মেয়েটা সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছিল। নুহাস হাফ ছেড়ে বাঁচে। নাজমা খাতুন আবারও বলেন, নিজের জীবনটা নিয়ে এবার ভাব নুহাস। সারা জীবন এভাবে একা থাকা সম্ভব নয়। জীবনে চলতে গেলে কারো সঙ্গের প্রয়োজন। ভরসার হাতের প্রয়োজন। নুহাস খাওয়া শেষ করে উঠে বলে, আমি একা থাকতে শিখে গেছি আম্মু। আর যারা একা থাকতে শিখে যায় তাদের আর কারো সঙ্গের প্রয়োজন পড়ে না। তারা একা একাই সবকিছু মানিয়ে নিতে পারে। বলেই সে নিজের রুমে চলে যায়। নাজমা খাতুন দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুই মুখে যতই বলিস, বাস্তবতা আলাদা রে নুহাস। আমি মা হিসেবে তোকে সুখী দেখতে চাই। আর তোর সুখের জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। বেঁচে থাকতেই তোর একটা গতি আমায় করতেই হবে। না হলে যে আমি মরে গিয়েও শান্তি পাব না। ফাতেমা আজ বাড়িতে ফিরতেই শুনতে পায় তার ভাই ভাবির গোপন কথা। তাদের কথা কানে আসতেই ফাতেমা হতবাক হয়ে যায়। তারা দুজন ফাতেমার বিয়ে নিয়ে কথা বলছিল। মোহনাই মূলত এই প্রসঙ্গ তুলেছিল। সে ফাহিমের উদ্দেশ্যে বলছিল, তুমি ফাতেমার কথাটা একটু ভেবে দেখো। ওর জীবনের তো এখনো অনেক গতিপথ বাকি। একবার না হয় একটা ভুল মানুষকে ভালোবেসে জীবনের সবথেকে বড় ভুল কাজটা করেছে। কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সম্ভাবনাও তো এখনো শেষ হয়ে যায়নি, তাই না? ফাহিম উত্তরে শান্তস্বরেই বলল, তাহলে তুমি কি চাও? কি করা উচিত এখন আমার? তুমি ফাতেমার জীবনটা আবার গুছিয়ে দেওয়ার চেষ্টা করো, ওর জন্য একটা ভালো ছেলে।
মোহনা নিজের বলা কথা সম্পূর্ণ করার পূর্বেই ফাতেমা চলে আসে তাদের কথার মাঝে। এসেই নম্র কণ্ঠে বলে, দুঃখিত তোমাদের কথার মাঝে এভাবে ঢুকে পড়ার জন্য, কিন্তু আমার কিছু কথা বলার আছে তোমাদেরকে। আমি জানি তোমার আমার খারাপ চাও না, ভালোই চাও, কিন্তু আমার ভালো চাইতে গিয়ে তোমরা যা করতে চাইছো আমি এখন সেটার জন্য প্রস্তুত নই। ফাতেমার এহেন কথা শুনে মোহনা বলে, কেন প্রস্তুত নও তুমি ফাতেমা? তোমার জীবনে তো এখনো অনেক কিছু বাকি আছে। এত জলদি কেন হার মানতে চাইছো? আমার জীবনের এখন একমাত্র উদ্দেশ্য আমার মেয়ে, আমার ফারিয়াকে ভালো করে মানুষ করা। এছাড়া আমি আর কিছু চাই না। আর তাছাড়া একে তো আমি ডিভোর্সি, তার উপর একটা 5 বছরের বাচ্চা আছে, কে বিয়ে করবে আমায়? আর আমি যদি বিয়ে করেও নেই তাহলে আমার ফারিয়ার ভবিষ্যৎ কি হবে? কেউ কি অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিতে পারে? যেখানে ওর বাবার থেকেই পর্যাপ্ত ভালোবাসা পায়নি সেখানে অন্য কারো থেকে ভালোবাসা আশা করা ঠিক নয়। আমি এমন কিছু আশা করছিও না। জাস্ট আমার কিছু ভালো লাগছে না। তোমরা প্লিজ আর এই বিষয় নিয়ে কথা বলো না। মোহনা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ফাহিম তাকে থামিয়ে দিয়ে বলে, এই ব্যাপারে আর কথা না এগোনোই ভালো, কারণ ফাতেমা এ নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়। মোহনা দমে যায়, আর এগোয় না কথা। ফাতেমাও নিজের রুমে চলে যায়। বিয়ের কথা শুনে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এখন সে তার বাকিটা জীবন নিজের মেয়েকে নিয়েই কাটাতে ইচ্ছুক। অন্য কিছু নিয়ে ভাবনা একদম নেই তার। ফাতেমা নিজের রুমে এসে ঘুমন্ত ফারিয়ার দিকে তাকিয়ে বলে, এখন তুই আমার সব। তোকে ছাড়া আর অন্য কোনো কিছুকে আমি গুরুত্ব দিব না। আমার কাছে তুই ছাড়া আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। তোকে বুকে জড়িয়েই বাকিটা জীবন কাটিয়ে দিব। ফাতেমা নতুন একটা শাড়ির বুটিক হাউজ খুলেছে। এজন্য তার বড় ভাই ফাহিম ও বান্ধবী শ্রেয়ার অবদান অনস্বীকার্য। তাদের সহায়তায় ফাতেমা সব কিছুর জোগাড় করেছে। বর্তমানে সে নিজের বুটিকে এসেই বসে আছে। প্রথম প্রথম হলেও তার ক্রেতার অভাব নেই। অনলাইনের সুবাদে যাদের সাথে সে পরিচিত হয়েছিল তারা সবাই এখন ফাতেমার রেগুলার কাস্টমার হয়ে গেছে, তাই ফাতেমার দিনকাল ভালোই যাচ্ছে। এর পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে এবং নিজের মেয়েকে যথেষ্ট সময়ও দিচ্ছে। এর বাইরে আর কি চাই জীবনে? নেহা মির্জা ফাতেমার বুটিক হাউজের বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে বেশ বড় বড় অক্ষরে লেখা, ফারিয়া বুটিক হাউজ। নেহা মির্জা বার কয়েক সেটা পড়ল। এমন সময় তার ফোনে কেউ কল দিল। ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে উঠল, তুমি কি ওখানে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি বুটিক হাউজের বাইরেই দাঁড়িয়ে আছি। যা যা বলেছি তাই করবা। কোনো ভুল যেন না হয়। ফাতেমার বিশ্বাস তোমাকে জয় করতেই হবে। নেহা মির্জা আচ্ছা বলে কলটা কেটে দেয়। অতঃপর এগিয়ে যায় বুটিকের ভেতর। ফাতেমার একদম কাছে গিয়ে বলে, হ্যালো। ফাতেমা ভদ্রতার সহিত হেসে বলে, জি বলুন, কি প্রয়োজন? আপনিই ফাতেমা খাতুন তাই না? জি আমি ফাতেমা খাতুন। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনাটাই স্বাভাবিক। তবে আমার নাম বললে ঠিকই চিনবেন। আমার নাম নেহা মির্জা। হঠাৎ করেই ফাতেমার মুখের হাসি মিলিয়ে গেল। সে শক্ত কণ্ঠে বলল, নয়না মির্জার বড় বোন নেহা মির্জা। আপনি কি করতে এসেছেন এখানে? বড় বোন নয়, সৎ বোন। ফাতেমা একটু শান্ত হয়। নেহা মির্জা বলতে থাকে, নয়না যতটা না অন্যায় তোমার সাথে করেছে তার থেকে দ্বিগুণ বেশি অন্যায় ও আমার এবং আমার মায়ের সাথে করেছে। আমাদের জীবনটা একেবারে নরক করতে দিয়েছে।
ওর জন্য আমি কখনো শান্তি পাইনি, কখনো না। ফাতেমা নেহা মির্জার ব্যাপারে এত কিছু জানত না। শুধু জানত সে নয়নার সৎ বোন। ছোট থেকেই হোস্টেলে রাখা হয়েছিল নেহাকে। আর একটু বড় হবার পর সে চলে যায় লন্ডনে। তাই ছোটবেলা থেকে নয়নার সাথে বন্ধুত্ব থাকার পর তার বড় বোনকে সেভাবে জানার সুযোগ হয়নি। নেহা মির্জা ফাতেমার সাথে খাতির জমানোর চেষ্টা করে। ফাতেমাও তার সাথে কিছুটা কথা বলে। এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তখন নেহা মির্জা বলেন, আমি তাহলে এখন যাই, আবার কিন্তু আসব। ফাতেমা মৃদু হেসে বলে, আচ্ছা। বিকেলবেলায় বুটিক থেকে বেরোল ফাতেমা। তবে সে আজ বেশ বিপদেই পড়ে গেল। আজ শ্রমিক সংগঠনের ধর্মঘটের কারণে রাস্তায় কোনো রিকশা বা সিএনজি নেই। শুধু কিছু প্রাইভেট কার আর মোটরসাইকেল দেখা যাচ্ছে। ফাতেমা বেশ অসহায় বোধ করল। এখান থেকে তার বাসা প্রায় অনেকখানি দূরত্বের পথ। হেঁটে যেতে ঘণ্টাখানেক সময় লাগবে। তাই এখন কিভাবে যাবে সেটা বুঝতে পারল না সে। এমন সময় তার সামনে এসে বাইক নিয়ে থামল কেউ। ফাতেমার লোকটাকে ঠিক চেনা চেনা লাগল। লোকটা হেলমেট খুলতেই সম্পূর্ণরূপে চিনতে পারল। ইনি তো ইন্সপেক্টর নুহাশ খন্দকার। নুহাশ ফাতেমার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? জি, কেন, কোনো সমস্যা? আজ তো এখানে শ্রমিক ধর্মঘট চলছে। জায়গাটা সেইভ না। অ্যাকচুয়ালি এখানে আমার শাড়ির বুটিক। আমি সকালে যখন এসেছিলাম তখন এত ঝামেলা ছিল না। ওহ, বুঝতে পেরেছি। কিন্তু আপনি এখন এখানে তো কোন যানবাহন পাবেন না। আর এখান থেকে আপনার বাসাও বেশ খানিকটা দূরে। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ফাতেমা কিছুটা ইতস্তত বোধ করল। তবে তার কাছে এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আর বেশি কথা না বাড়িয়ে রাজি হয়ে গেল। নুহাশ খন্দকার তাকে বাইকে বসতে বলল। ফাতেমা বেশ দূরত্ব রেখেই বসল। অতপর নুহাশ খন্দকার বাইক চালাতে শুরু করল। তিনি বেশ আস্তেই চালাচ্ছিলেন যাতে ফাতেমার কোনো অসুবিধা না হয়। নুহাশ আজ পুলিশ ইউনিফর্মে নয়, সিভিল ড্রেস পরেছে। ফাতেমার ব্যাপারটা একটু অবাক লাগল। একজন অন ডিউটি পুলিশ অফিসার সাধারণত সিভিল ড্রেস পরে না। তাই সে আর কৌতূহল ধরে রাখতে না পেরে নুহাশ খন্দকারকে এই বিষয়ক প্রশ্ন করল। নুহাশ হেসে বলল, অপরাধী ধরতে গিয়ে অনেক সময় আমাদের অনেক গোপন মিশনে থাকতে হয়, গোপন পরিচয়। ফাতেমা আর কথা বাড়াল না। বাকি পথটা তাদের নিভৃতেই কেটে গেল। ফাতেমাদের বাড়ির সামনে এসে বাইক থামিয়ে নুহাশ বলল, এসে গেছি। ফাতেমা নুহাশকে ভেতরে আসতে বললে সে আপত্তি জানায়। ফাতেমাও জোর করে না। এমন সময় নুহাশ খন্দকারের ফোনে কল আসে। ফোন রিসিভ করতেই সে উদ্বিগ্ন গলায় বলে, কি বলছো তুমি? নয়না মির্জা জেল থেকে পালিয়ে গেছে। ফাতেমার কানে কথাটা আসতেই বরফের মতো জমে গেল সে। ফাতেমা বাড়িতে এসে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। নয়না যখন একবার জেল থেকে ছাড়া পেয়েছে তখন সে এখন যেকোনো মূল্যেই তার এবং তার পরিবারের মানুষদের কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে। ফাতেমার নিজেকে নিয়ে তেমন কোনো চিন্তাই নেই। কারণ এমনিতেও সে নিজের জীবনের মায়া করে না। কিন্তু আসল কাহিনী অন্য। সে ভয় পাচ্ছে তার মেয়ের না কোনো ক্ষতি করে দেয় নয়না। ফাতেমা এটা কিছুতেই মেনে নিতে পারবে না। যদিও বা নুহাশ খন্দকার বলেছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, তবুও ফাতেমা কোনো ভরসা পাচ্ছে না। ফাতেমা নয়নাকে খুব ভালোভাবেই চেনে। তার ভয় নয়না তার বা তার মেয়ের কোনো ক্ষতি করার জন্য বদ্ধপরিকর।
নয়না মোনাজাতে বসে আল্লাহর কাছে নিজের মেয়ের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকে। অতঃপর ঘুমন্ত ফারিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না নয়না। নিজের বুকের সাথে আগলে রাখব সবসময়। আমার যা হবার হোক, কিন্তু নয়নাকে আমি আমার মেয়ের গায়ে একটা হাতও তুলতে দেব না। ওর গায়ে আমি ফুলের টোকাও লাগতে দিব না। এর আগেও মাতৃশক্তির কাছে তোকে হেরে যেতে হয়েছে এবং আবারও তোকে হারতে হবেই। এবার এক মায়ের শক্তির কাছে তুই পরাজিত হবি। আমি আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করবই। পরদিন সকালে ফাতেমা ফারিয়াকে স্কুলে যেতে দেয় না। তার মনে ভয় ভীষণভাবে চেপে বসেছে। তার মনে হচ্ছে ফারিয়াকে দূরে পাঠালেই নয়না এর সদ্ব্যবহার করবে। মোহনা এসে ফাতেমাকে বলেছে, এভাবে কয়দিন চলা যাবে ফাতেমা? যতদিন না পর্যন্ত পুলিশ নয়নাকে গ্রেফতার করছে ততদিন আমি ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না ভাবি। তুমি তো জানোই ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে হারালে আমি যে একদম শেষ হয়ে যাব। আমি বুঝছি পারছি ফাতেমা। তুমি চিন্তা করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। নয়না খুব শীঘ্রই ধরা পড়বে। নয়না নিজেকে সম্পূর্ণ নেকাবে আড়াল করে ঘুরে বেড়াচ্ছে শহরময়। বোরকার আড়ালে লুকিয়ে রেখেছে বন্দুকের মতো মারণঘাতী অস্ত্র। নয়না নিজের কাছে বদ্ধপ্রতিজ্ঞ, সে ফাতেমার বড় কোনো সর্বনাশ করে তবেই দম নেবে। ফাতেমার জন্য তার পুরো জীবন তছনছ হয়ে গেছে, এবার সবকিছুর শেষ দেখে ছাড়বে নয়না। নয়না মনে মনে বলছে, তুই আমায় জেলে পাঠিয়েছিলি তাই না ফাতেমা? এবার আমি তোকে সোজা উপরে পাঠিয়ে দেব। যেভাবে তোর মা বাবাকে পাঠিয়েছিলাম ঠিক সেভাবে তোকেও উপরে পাঠানোর বন্দোবস্ত করব আমি। তোর এবার বিনাশ হবেই আমার হাতে। তোকে শেষ করে তোর রক্তে আমি গোসল করব। তারপর আমি শান্তি পাব। তোকে না মেরে আমি কিছুতেই শান্তি পাব না, কিছুতেই না। নয়না হঠাৎ নিজের চোখের সামনে ফাহিমকে দেখতে পেল। ফাহিম তার সামনেই একটা দোকান থেকে বাজার করছে। ফাহিমকে দেখে নয়না বলে উঠল, আরে এটা ফাতেমার ভাই মা। হ্যাঁ তাই তো, ফাতেমার ভাই ফাহিম। এর মাধ্যমেই আমি ফাতেমার কাছে পৌঁছাতে পারব। নয়না মনে মনে পরিকল্পনা সাজিয়ে নেয়। ফাহিম বাজার করে দোকান থেকে বের হতেই নয়না তার কাছে গিয়ে নিজের গলার স্বর বদলে বলে, ভাইজান আমি গেরাম থাইকা ঢাকাতে আসছি। এখানকার কোনো ঠিকানা চিনি না, আমায় একটু এই ঠিকানায় পৌঁছে দেবেন। ফাহিম কাগজটা হাতে নিয়ে বলে, এই ঠিকানাটা তো এখান থেকে অনেক দূরে। আমারে একটু কোনো ভ্যান রিকশায় তুলে দিলেই আমি যাইতে পারুমু। ফাহিমের দয়া হল। নিশ্চয়ই এই ভদ্র মহিলা কোনো বড় বিপদের সম্মুখীন। এমন ভাবনা থেকেই ফাহিম সাহায্যের হাত বাড়াতে চাইল। আর নয়নার মুখে ফুটে উঠল শয়তানি হাসি। ফাহিম নয়নাকে নিয়ে যাচ্ছিল কোনো একটা ভ্যানে তুলে দিতে। মাঝরাস্তায় একটা গলি আছে। গলিটা একদম ফাঁকা। নয়নার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে নিজের পার্স থেকে একটা ইনজেকশন বের করল। অতঃপর ফাহিমের অলক্ষ্যে সেটা পুশ করে দিল ফাহিমের গলায়। ফাহিম সামান্য আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। নয়নার মুখে অট্টহাসি ফুটে উঠল। সে আগেই দুজন লোককে ঠিক করে রেখেছিল। ফাহিম অজ্ঞান হয়ে গেলে তারা এসে ফাহিমকে একটা গাড়িতে তুলে নেয়। নয়না বিশ্রী হেসে বলে,
এবার তোকে আমার কাছে ধরা দিতেই হবে ফাতেমা। ধরা না দিয়ে যে তোর কাছে আর কোনো উপায় নেই। সময়ের বিবর্তনে এখন ঘড়ির কাঁটায় রাত 9টা। ফাহিম এখনো বাড়িতে ফেরেনি। ফোন করলে ফোনটাও রিসিভ করছে না। মোহনা চিন্তায় ঘরময় পায়চারি করছে। ফাতেমা সোফায় বসে আছে। মোহনা বলতে লাগল, তোমার ভাইয়া তো কখনো এত দেরি করে না ফাতেমা। যেখানে সন্ধ্যা 7টার মধ্যেই বাড়ি ফেরে আর আজ সেখানে রাত 9টা পেরিয়ে গেছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে ওর জন্য। এদিকে ওর ফোনটাও রিসিভ করছে না। ফাতেমার নিজেরও ভীষণ চিন্তা হচ্ছিল। তবুও সে ভাবিকে সান্ত্বনা দিতে বলল, তুমি চিন্তা করো না ভাবি। ভাইয়া হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে, এক্ষুনি এসে পড়বে। এর মধ্যে ফাতেমার ফোনে একটা কল আসে। ফাতেমা ফোনটা হাতে নিয়েই হেসে বলে, এই দেখো ভাইয়া কল দিয়েছে। বলেছিলাম না চিন্তা না করতে, হয়তো কোনো কাজে আটকে গেছে। ফোন দাও, আমি কথা বলছি। কথাটা বলেই ফাতেমা ফোনটা রিসিভ করে হ্যালো বলল। বিপরীত দিক থেকে নয়না বলে উঠল, যদি তুই তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে এক্ষুনি মির্জা কোম্পানির পুরাতন ফ্যাক্টরিতে চলে আয়। আর ভুলেও চালাকি করে পুলিশ আনতে যাবি না, না হলে তোর ভাইয়ের লাশ ফেলে দেব। ফাতেমা ভয় আঁতকে ওঠে। মোহনা বলে, কি বলল তোমার ভাই? ফাতেমা উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমায় একটা জায়গায় ডাকল। বলল কিছু জরুরি কাজ আছে। তুমি ফারিয়াকে একটু সামলাও, আমি আসছি। বলেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল ফাতেমা। যাওয়ার সময় ভুলে নিজের ফোনটাও ফেলে গেল। মোহনা বলে উঠল, তোমার ফোনটা তো নিয়ে যাও। কিন্তু ফাতেমা তাড়াহুড়োয় তার কথা শুনলই না। ফাতেমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তাকে এখন যে কোনো মূল্যেই ফাহিমকে বাঁচাতে হবে। নয়নার কথা মতো মির্জা কোম্পানির পুরাতন ফ্যাক্টরিতে পৌঁছে গেল ফাতেমা। নয়না সেখানে ফাতেমার জন্যই অপেক্ষা করছিল। ফাতেমাকে দেখতেই এগিয়ে এসে বলল, আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি তোর জন্য অনেক সুন্দর সারপ্রাইজের ব্যবস্থা করেছি যে। ফাতেমা ক্ষেপে গিয়ে বলল, আমার ভাইয়া কোথায়? তোর ভাইয়া একদম ঠিক আছে, কিন্তু তুই মোটেই ঠিক থাকবি না। আজই হবে তোর শেষ দিন। তোর জন্য আমায় জেলে যেতে হয়েছে, আমার সাজানো সাম্রাজ্য শেষ হয়েছে। আজ তার সবকিছুর হিসাব নেব। নিজের হাতে আজ তোকে খুন করে তোর রক্ত দিয়ে গোসল করব। ফাতেমা বলে, আমার সাথে যা করার কর, কিন্তু আমার ভাইকে ছেড়ে দে নয়না। নয়না অট্টহাসি দিয়ে বলে, না না, কাউকে ছাড়ব না আমি। তোর মা বাবাকেই ছাড়িনি। নিজের হাতে তাদের গাড়ির নিচে পিষে মেরেছিলাম। আর আজ তোকে আর তোর ভাইকে শেষ করব। এরপর তোর ভাবি আর তোর মেয়েকেও শেষ করব। তোর বংশ নির্বংশ করে ধ্বংস করব। ফাতেমা অবিশ্বাসের সুরে বলে, আমার মা বাবাকে তুই মেরেছিলি নয়না? ছি, এত নীচ তুই? হ্যাঁ হ্যাঁ নীচ, আমি অনেক নীচ। বলেই ফাতেমার মাথায় বন্দুক তাক করল নয়না। পাগলের মতো হেসে বলল, কাউন্ট ডাউন শুরু কর। আজকেই তোর শেষ দিন ফাতেমা। শেষবারের মতো নিঃশ্বাস নিয়ে নে। ফাতেমা দুচোখ বন্ধ করল। তার চোখের সামনে ফারিয়ার প্রতিচ্ছবি ভেসে উঠল, সাথে নিজের মা বাবারও। তারা তো নয়নাকে নিজের মেয়ের মতো দেখত, অথচ নয়নাই কিনা তাদের।
ফাতেমা আর ভাবতে পারল না। হঠাৎ জোরে একটা গুলির শব্দ হল, আর ফাতেমা লুটিয়ে পড়ল মাটিতে। ফাতেমাকে লক্ষ্য করে নয়না গুলি চালানোর আগেই কেউ পেছনে থেকে নয়নার হাতের কবজিতে গুলি করাই নয়না লুটিয়ে পড়ল মাটিতে। ফাতেমাও ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নেহা মির্জা এগিয়ে এসে ফাতেমাকে তুলে বলল, তুমি ভয় পেও না, ফাতেমা। আমি এসেছি তোমাকে বাঁচানোর জন্য। ফাতেমা ভরসা ও কৃতজ্ঞতার চোখ নিয়ে তাকায় নেহা মির্জার দিকে। নেহা মির্জা ফাতেমাকে টেনে তোলে। সে সাথে করে পুলিশ অফিসারদেরও নিয়ে এসেছে। তারা এখন নয়নাকে গ্রেফতার করতে চায়। নয়না তো এত সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয়। তার সে সবার অলক্ষ্যে বন্দুক তুলে নিয়ে নেহা মির্জাকে গান পয়েন্ট করে। নুহাশ খন্দকার বলে ওঠে, আপনি ভুল করছেন মিসেস নয়না, ভালো চাইলে স্যারেন্ডার করে দিন। না হলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। নয়না বলে ওঠে, আমি কিছুতেই স্যারেন্ডার করব না, কিছুতেই না। আপনাদের যা করার আপনারা করে নিন, কিন্তু আমি ফাতেমার শেষ না দেখা পর্যন্ত থাম না। আর আপনারা যদি কোনো অ্যাকশন নেন তাহলে আমি নেহা মির্জাকেও শেষ করে দিব। লিসেন, এমন করবেন না। নয়না যেন আজ বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে। সে নেহা মির্জাকে গান পয়েন্ট করে পুলিশের নজর বাঁচিয়ে পালিয়ে আসে। কিন্তু ওই যে কথায় আছে, না পাপ বাপকেও ছাড়ে না, তাই হলো নয়নার সাথে। তার পায়ে গুলি লেগেছিল তাই বেশি দূর পালাতে পারল না। একটু সামনে গিয়েই রাস্তায় পড়ে গেল। আর তার দুই পায়ের উপর দিয়ে একটা গাড়ি চলে গেল। নয়না ব্যথায় চেঁচিয়ে উঠল। তবে এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর একটা মুখোশ পরা লোক এসে নয়নার গায়ে কেরোসিন ঢালল। অতঃপর তার গায়ে আগুন জ্বালিয়ে দিল। নয়না যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার গা একদম জ্বলে যেতে লাগল। কিন্তু সে কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর নুহাশ খন্দকার তার পুলিশ বাহিনী নিয়ে এসে এই ঘটনা দেখে আঁতকে ওঠে। তারা সবাই নিয়ে পানি এনে নয়নার গায়ে ঢালে। কিন্তু ততক্ষণে নয়নার দেহের অধিকাংশ অংশই পুড়ে যায়। আগুন নেভানোর পরেও নয়না যন্ত্রণায় ছটফট করছিল। নুহাশ খন্দকার কয়েকজন মহিলা পুলিশ সদস্যকে বলে, তোমরা এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো কুইক। তারা তাই করে। ফাতেমা ও ফাহিম ফিরে এসেছে তাদেরও বাসায়। ফাতেমা নয়নার অবস্থার কথা ভেবে স্বস্তি পায়। সে যা পাপ করেছে তাতে সে এমন শাস্তি ডিজার্ভ করত। ফাতেমা এখন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে নয়নার যেন মৃত্যু না হয়। সে যেন বেঁচে থেকে এই যন্ত্রণা তিলে তিলে অনুভব করতে থাকে আজীবন। সে ফাতেমার সাথে আজীবন যেসব অন্যায় করেছে সব কিছুর জন্য যেন এভাবেই কষ্ট ভোগ করতে থাকে। ফারিয়া তো ফাতেমাকে বাসায় ফিরতে দেখেই তাকে গিয়ে জড়িয়ে ধরে। মোহনাও ইতিমধ্যে সব জেনে গেছে, তাই সে ফাহিমের কাছে এসে বলে, তুমি কি এখন ভালো আছো? ওই নয়না ডাইনি তোমার কোনো ক্ষতি করেনি তো? ফাতেমা বলে ওঠে, ও আমাদের কোনো ক্ষতিই করতে পারেনি, বরং ওর নিজেরই সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে। ওর এমন পরিণতি হয়েছে যা দেখে সবার অন্তরাত্মা কেঁপে উঠবে। এরপরই সব ঘটনা খুলে বলে মোহনাকে। সব শুনে মোহনা তাজ্জব বনে যায়। আর এই তাজ্জব ঘটনাই তালে অবাক করে। ফারিয়া ফাতেমাকে শক্ত করে ধরেই বলে, ওই শয়তান আন্টি শাস্তি পেয়েছে এটা জেনেই আমি খুব বেশি খুশি হয়েছি আম্মু। উনি এমন শাস্তি ডিজার্ভ করেন। মোহনাও বলে, নয়নার সাথে যা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে। কয়েকদিন পর ফাতেমা আজ নয়নার সাথে দেখা করতে এসেছে।
নয়নার অবস্থা দেখে সে অনেকটা স্বস্তি পায়। নয়নার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার কারণে সে চিরকালের মতো হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, তার শরীরের 70% পুড়ে গেছে। সে কোনোরকমে শ্বাস নিয়ে বেঁচে আছে। ডাক্তার বলেছে তার লাইফ রিসার না থাকলেও সে চিরতরে কোমায় চলে গেছে। তবে সে তার আশেপাশের সবকিছু দেখতে এবং উপলব্ধি করতে পারছে। সব যন্ত্রণাও অনুভব করছে, কিন্তু কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারছে না। ফাতেমা নয়নার কানের কাছে এসে বলে, দেখলি তো আল্লাহর ক্ষমতা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। তোর পাপের সাম্রাজ্য আল্লাহ কিভাবে ধ্বংস করেছে তুই দেখ। কি ভেবেছিলি তুই? জীবনে যত খুশি পাপ করবি আর তোর কিছুই হবে না। আজ দেখ সব পাপের জন্য একসাথে কেমন শাস্তি পেলি। আজীবন তুই আমাকে হিংসা করে গেলি। তবে আজ এই হিংসার জন্য সবথেকে বড় ফল পেলি। এরপরও যদি তোর মনে হিংসা বেঁচে থাকে সেটা তোকে আরো কষ্ট দেবে। কারণ তুই যেই শাস্তি পেয়েছিস তা যথেষ্ট হবে না তখন। আল্লাহ তোকে আরো বেশি শাস্তি দেবে। যাই হোক, এখন তুই নিজের কৃতকর্মের ফল ভোগ কর আজীবন। বলেই ফাতেমা বেরিয়ে আসে। নেহা মির্জা আজ এসেছে ফাতেমার সাথে দেখা করতে। নয়নার হাত থেকে ফাতেমাকে যেহেতু নেহা মির্জাই বাঁচিয়েছে, তাই ফাতেমা এখন নেহা মির্জাকে অনেক আপন করে নিয়েছে এবং তাকে অনেক ভরসা করতে শুরু করেছে। শুধু তাই নয়, নেহা মির্জা ফারিয়াকেও আপন করে নিয়েছে। ফারিয়া নেহাকে ভালো আন্টি বলে ডাকে। আজ নেহা মির্জা ও ফাতেমা বসে কিছুক্ষণ খোশগল্প বলল। কথায় কথায় ফাতেমা বলল, আচ্ছা, নয়নার এই অবস্থা কিভাবে হলো, আপনি কি সেই ব্যাপারে কিছু জানেন? আচমকা এমন প্রশ্নে নেহা মির্জা থতমত খেয়ে গেল। একটু ভেবে বলল, আমি কিভাবে জানব? আমি তো পুরোটা সময় তোমার সাথেই ছিলাম। তা ঠিক, তবে আপনি ভেবে দেখুন, ব্যাপারটা একটু অদ্ভুত না? নয়নার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেল, এমনকি তার গায়ে আগুনও লাগল। এটা তো এমনি এমনি হয়নি। কেউ নিশ্চয়ই ইচ্ছে করেই। যাই হোক, যে করেছে ভালোই করেছে। নয়না আজীবন যত জঘন্য পাপ করেছে তাতে ওর জন্য জেল বা মৃত্যু যথেষ্ট ছিল না। ও যেই শাস্তি পেয়েছে সেটাই উচিত ছিল। ওই শয়তান মেয়েটা আমার মা বাবাকেও শেষ করে দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ ফাতেমা। ওই নয়না আমার এবং আমার মার সাথেও অনেক অন্যায় করেছে। ওর এটাই প্রাপ্য ছিল। এভাবেই কথা আগাতে থাকে। আলাপ শেষে নেহা মির্জা বাইরে বেরিয়ে আসে। বের হবার সময় নুহাশ খন্দকারের সাথে দেখা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসে। বাইরে এসে নেহা মির্জা কাউকে একটা ফোন করে বলে, আমি মিশনে অনেকটাই এগিয়ে গেছি, ফাতেমা এখন আমায় অনেক বিশ্বাস করে। গুড, ভেরি গুড। তবে তুমি জানো এরপর তোমায় কি করতে হবে? হ্যাঁ, জানি। তবে তবে কি? আমার তোমার থেকে কিছু জানার ছিল। কি জানতে চাও? নয়নার এই অবস্থার পিছনে কি তোমার হাত আছে? এটা জানা তোমার জন্য দরকারি না। তোমার যতটুকু জানা প্রয়োজন ততটুকুই জানো। এর বেশি কিছু জানার চেষ্টা করলে তোমার অবস্থাও নয়নার মতোই হবে। নেহা মির্জা ভয় পেয়ে ফোন রেখে দেয়। তাহলে আমার সন্দেহই ঠিক। ওই আছে এসবের পেছনে। যাই হোক, এসব ব্যাপার নিয়ে আমি আর মাথা না ঘামাই। আপাতত নিজের মিশন পূরণ করার ব্যাপারে ভাবি। পরেরটা পরেও ভাবা যাবে। বলেই নেহা মির্জা সামনের পথে রওনা দেয়।
ফাতেমার জীবনে সমস্যা যেন শেষ হতে চায় না। একটার পর একটা সমস্যা লেগেই গেছে। এই যেমন নয়নার সমস্যা মিটে যেতেই তার জীবনে এসে জমা হয়েছে আরেকটা সমস্যা। ইদানিং ফারিয়া ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। অধিকাংশ সময় গায়ে জ্বর থাকে, পেটেও নাকি ব্যথা। প্রথমে ফাতেমা সামান্য জ্বর ভেবেছিল, কিন্তু এখন বুঝতে পারছে সমস্যাটা জটিল। তাই ফাতেমা ভাবছে আজ ফাতেমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। কারণ এছাড়া ফারিয়াকে বাঁচানোর আর কোন উপায় যে তার হাতে নেই। ফারিয়াকে নিয়ে হাসপাতালে এলো ফাতেমা। ডাক্তার অনুষ্কা চৌধুরী একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। তিনি ফারিয়ার বিভিন্ন চেকআপ করলেন। অতঃপর ফাতেমাকে বললেন, আমি যেটা সন্দেহ করছি সেটা না হলেই খুশি হব। আপাতত আপনি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আর প্রার্থনা করুন যেন বড় কোনো অসুখ না হয়। আপনি কি সন্দেহ করছেন ডাক্তার চৌধুরী? আমার মেয়ের বড় কোনো অসুখ হয়নি তো? দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। একজন মায়ের কাছে তার সন্তানের সব কিছুই ভীষণ স্পর্শকাতর। তবে আমি আপনাকে এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। আগে রিপোর্ট আসুক। রিপোর্ট দেখার পর নিশ্চিত হওয়া যাবে। ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে বেরিয়ে আসে। ফারিয়া যে এই কয়দিনের অসুস্থতায় ভীষণভাবে নেতিয়ে পড়েছে। ফাতেমা ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, তোর কিছু হবে না, মা। তুই যে এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। এমন ভাবনা থেকেই ফাতেমা ফারিয়াকে আরো জোরে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে। অতঃপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যেন ফারিয়ার তেমন কোনো বড় অসুখ না হয়। এটা যেন সামান্য কিছু হয়, যেটার চিকিৎসা করে ভালো করা সম্ভব নয়। না হলে যে এই পৃথিবীতে ফাতেমা একদম একা হয়ে পড়বে। মেয়ে ছাড়া যে সে অনেক বেশি অসহায়। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার মেয়ে। ফাতেমা ফারিয়াকে নিয়ে বাসায় ফিরে তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, তোর মা সবসময় তোর পাশে আছে। আমার প্রাণের বিনিময়ে হলেও তোকে বাঁচতে হবে। নুহাশ খন্দকার পড়েছে মহা ঝামেলায়, তার মা নাজমা খাতুন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নিয়ে সবসময় এখন হাসপাতালে যাওয়া আসা করতে হয়। তার ক্যান্সার ধরা পড়েছে। নাজমা খাতুন এই ব্যাপারটা জানার পর থেকে আহাজারি করে চলেছেন। তার মনে হচ্ছে তার কিছু হয়ে গেলে এই সংসারটা ভেসে যাবে। এজন্য তিনি বেঁচে থাকতেই তার দুই ছেলের একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চান। নাজমা খাতুনের ছোট ছেলে নাইম মায়ের বাধ্য ছেলে। তাই তাকে নিয়ে তার কোনো চিন্তা নেই। তবে নাজমা খাতুনের মূল চিন্তা তার বড় ছেলে নুহাশ খন্দকারকে নিয়ে। নাজমা খাতুন চান নুহাশ আবার নতুন করে জীবনটা শুরু করুক। কিন্তু নুহাশ তো একদম যাকে বলে নাছোড়বান্দা। সে কিছুতেই এসব কথা শুনতে নারাজ। তাই নাজমা খাতুন আজ অন্য উপায় বের করলেন। ভালো কথা বলে যখন ছেলেকে রাজি করানো যাবে না, তখন অন্যভাবে কাজ করতে হবে। তার মুখে ক্রূর হাসি। এবার ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে হলেও তিনি রাজি করাবেন। রাতে নুহাশ খন্দকার বাড়ি ফেরার পর তার ছোট ভাই নাইম খন্দকার এসে তাকে বলে, জানো ভাইয়া, মা ভীষণ জেদ করে বসে আছে। ডাক্তার বলেছে মাকে নিয়মিত ওষুধ খেতে। কিন্তু মা ওষুধ খাচ্ছেই না। নুহাশ ফোঁস করে শ্বাস নেয়। এমনিতেই একটা জটিল কেস নিয়ে তার জীবন জেরবার, তার উপর এখন এসব নতুন ড্রামা। তার আর সহ্য হচ্ছে না এসব। নুহাশ তার মায়ের ঘরে প্রবেশ করেই বলে, মা, তুমি এসব কি ড্রামা করছো? সারাদিন নাকি ওষুধ খাওনি? এসবের মানে কি? আমি তোর মা। আমার উপর একদম চড়া গলায় কথা বলবি না।
তুই আমার কথা শুনিস যে আমি তোর কথা শুনব। নুহাশ এবার একটু নরম স্বরে বলে, তুমি কি চাও মা? আমি চাই তুই আবার নিজের জীবনটা নতুন করে শুরু কর। আবার বিয়ে কর তুই। বিয়ে কি আমাকে করতেই হবে? তোর ইচ্ছে। কিন্তু তুই রাজি না হলে আমিও ওষুধ খাব না। বেশ, তুমি যখন আদা জল খেয়ে পড়েছ আমাকে বিয়ে দেবার জন্য, তখন আমি তোমার ইচ্ছাই পূরণ করি। তবুও তুমি এসব পাগলামি বন্ধ করো। সত্যি তুই বিয়ে করবি? না করে উপায় আছে? বলেই নুহাশ ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। সে ঘর থেকে বেরোনোর পর ঘরে প্রবেশ করল নাইম। নাইমকে দেখেই নাজমা খাতুন হেসে বললেন, পরিকল্পনা সফল। দাওয়াই কাজ করেছে। এবার তুই জলদি তোর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দে। এদিকে নুহাশ রুমে এসে দরজা বন্ধ করে বসে পড়ে। হঠাৎ অর্পার মুখশ্রী ভেসে ওঠে তার সামনে এবং সে ঘামতে থাকে। ডাক্তার অনুষ্কা চৌধুরীর সামনে বসে আছে ফাতেমা। সে আজ এসেছে ফারিয়ার রিপোর্ট নিতে। অনুষ্কা চৌধুরী হতাশ হয়ে রিপোর্ট দেখছেন। ফাতেমার শ্বাসক্রিয়া যেন বন্ধ হবার উপক্রম। ফাতেমা বলে, কি হয়েছে ডাক্তার? আমার মেয়ের কি বড় কোনো সমস্যা হয়েছে? অনুষ্কা চৌধুরী বলল, যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আপনার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ফাতেমা হতবাক। এত বড় ধাক্কার জন্য সে প্রস্তুত ছিল না। তাহলে কি তার সব প্রার্থনা বিফলে গেল? ফাতেমা নিজের চোখের জল মুছে বলল, না, এটা কিছুতেই হতে পারে না। এখন কি উপায় আছে ডাক্তার? যা অবস্থা তাতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া কোনো উপায় নেই। ফাতেমা নিজের চোখের জল মুছে বলে, আপনি প্রয়োজনে আমার কিডনি নিয়ে আমার মেয়েকে বাঁচান। অনুষ্কা চৌধুরী বললেন, দেখুন, এভাবে কিছু হয় না। মানুষের দুটো কিডনি আছে। এর মধ্যে একটা কিডনি নিয়েই আজীবন বেঁচে থাকা সম্ভব সুস্থভাবে। তবে সমস্যাটা সেটা নয়। সে কেউ এভাবে কিডনি দিতে পারে না। এজন্য টিস্যু ম্যাচিং করতে হয়। এছাড়া নিকটাত্মীয় ছাড়া কেউ টিস্যু দিতেও পারে না। ফাতেমার কাছে সবটা এলোমেলো লাগছিল। সে বলে, আপনি আমার কিডনি চেক করে দেখুন আমার মেয়ের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে আমার কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করুন। আপনি একটু ধৈর্য ধরুন। আমি ব্যবস্থা করছি। ফাতেমা হতাশ মুখে বসে আছে ডাক্তার অনুষ্কার সামনে। তার কিডনির টিস্যুর সাথে ফারিয়ার টিস্যু মেলেনি। ফাতেমা বড্ড হতাশ। ডাক্তার অনুষ্কা চৌধুরী বলেন, এতে অবাক হবার কিছু নেই। কিডনির টিস্যুর ব্যাপারটা রক্তের গ্রুপের মতো নয় যে ফ্যামিলির সাথে মিল থাকবে। বরঞ্চ এক্ষেত্রে আত্মীয় সম্পর্কহীন মানুষের সাথে টিস্যু মিলে যায়। তবে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশি আইন অনুসারে নিকটাত্মীয় ছাড়া আর অন্য কারো টিস্যু নেয়া সম্ভব নয়। তাহলে এখন উপায়? জানি না। ফাতেমা পুনরায় হতাশ। এমন সময় একজন নার্স এসে বলে, ম্যাডাম, ফারিয়া জাহানের কিডনির টিস্যুর সাথে তো একজনের টিস্যু মিলে গেছে। কিছুদিন আগে যে একজন পুলিশ অফিসার এসেছিলেন চেক করতে। কি বলো? তাই নাকি? ফাতেমা যেন আশার আলো খুঁজে পায়। বলে, কে তিনি? নামটা তো ঠিক মনে নেই। অনুষ্কা চৌধুরী বললেন, মিলে গেলেও তো কিছু করার নেই। কারণ ওনার সাথে ফারিয়ার কোনো সম্পর্ক নেই। তাই বাংলাদেশের আইন অনুসারে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্ভব নয়। ফাতেমার মনে জাগ্রত হওয়া আশার আলোটা যেন আবার নিভে যায়। সে এখন সম্পূর্ণ পথভ্রষ্ট। কি করা যাবে সামনে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। তাহলে কি এখন নিজের মেয়েকে তার হারাতে হবে?
নাকি আল্লাহ কোনো পথ বের করে দেবেন? ফাতেমা আজ যে সত্য জানতে পারল সেটা জানার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফারিয়ার শারীরিক অবস্থা এখন বেশি ভালো না, এবং আর এক সপ্তাহের মধ্যে যদি তার কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা না হয় তাহলে ফারিয়াকে বাঁচানো সম্ভব নয়। এই খবর জানার পর ফাতেমা দিশেহারা। মেয়েকে নিয়েই তার জীবন, সেই মেয়ের জীবনই এখন কিনা এমন ঝুঁকির মধ্যে। ফাতেমার হাতেও এখন যেন কোনো উপায় নেই, কারণ ফাতেমা, তার ভাই ফাহিম এবং মোহনা এদের কারো সাথে ফারিয়ার কিডনির টিস্যু মেলেনি। এখন তার একমাত্র ভরসা সোহেল। এমন হতে পারে যে সোহেলের সাথে মিলল, কিন্তু সোহেল কি রাজি হবে ফারিয়াকে কিডনি দিতে? ফাতেমার মনে সন্দেহ। অনেক ভাবল এই বিষয়টা নিয়ে। অনেক ভেবে সে দেখল সোহেল মানুষ হিসাবে যেমনই হোক সে তো ফারিয়ার জন্মদাতা পিতা। তাই নিজের মেয়ের এই অবস্থার কথা শুনে নিশ্চয়ই সে কিডনি দিতে দ্বিমত পোষণ করবে না। এই বিষয় নিয়ে ফাহিমের সাথে কথা বলল ফাতেমা। ফাতেমা বলল, ভাইয়া, ফারিয়াকে বাঁচানোর জন্য এখন আমার হাতে আর কোনো উপায় নেই। এখন হয়তো কেবলমাত্র সোহেলই আমাদের এরকম পরিস্থিতি থেকে বের করতে পারে। ফাহিম বলল, এসব তুই কি বলছিস ফাতেমা? তুই আবার ওই শয়তানটার কাছে সাহায্য চাইতে যাবি? ফাতেমা বলল, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই ভাইয়া। আমার মেয়ের জীবনটা তো আমাকে বাঁচাতে হবেই। ফাহিম বলল, শোন, তুই এত চিন্তা করিস না, আমি কোনো না কোনো একটা উপায় বের করছি। ফাতেমা বলল, আর তো মাত্র 1 সপ্তাহ বাকি। এর মাঝে আর নতুন কি উপায় পাওয়া যাবে? এরই মধ্যে মোহনা উপস্থিত হয়ে বলে, কিন্তু সোহেলের সাথে যে ফারিয়ার কিডনির টিস্যু মিলবে এমনটাও তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফাতেমা অসহায় কণ্ঠে বলল, কিন্তু একটা শেষ চেষ্টা তো করতে হবে ভাবি। মানুষ যখন ডুবে যেতে ধরে তখন তো খড়কুটো আগলেই বাঁচতে চায়। ফাহিম বলল, তুই যা ভালো মনে করিস কর, আমি আর তোকে বাধা দিব না। যদি ফারিয়াকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় না থাকে তাহলে তাই করা হোক। ফাতেমার চোখে জল। পরিস্থিতি কেন আবার তাকে এমন জায়গায় এসে দাঁড় করাল? নুহাশ খন্দকার উদাস মনে থানা থেকে বের হল। মায়ের জোড়াজুড়িতে এবার হয়তো তাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। নুহাশ খন্দকার মোটেও এই জন্য প্রস্তুত নয়, কিন্তু পরিস্থিতি তার অনুকূলে নয়। জোরে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করে গাড়িতে চড়ে বসল নুহাশ। এখান থেকে এখন হাসপাতালে যেতে হবে। কিছুদিন আগে নিজের কিছু টেস্ট করতে দিয়েছিল, তার রেজাল্ট আজ আসবে। নুহাশ খন্দকার হাসপাতালে উপস্থিত হল। তারপর ডাক্তারের চেম্বারে এলো। ডাক্তার নুহাশের হাতে তার রিপোর্ট তুলে দিয়ে বলল, আপনার কিডনিতে কোন সমস্যা নেই। নুহাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমন সময় একজন নার্স এসে বলল, স্যার, ফারিয়া জাহানের অবস্থা খারাপ হচ্ছে। আপনি কাইন্ডলি একটু ওর কেবিনে চলুন। ফারিয়া নামটা কেমন জানি চেনা চেনা মনে হল নুহাশের। সে মনে করার চেষ্টা করল কোথায় নামটা শুনেছে। এদিকে ডাক্তার সাহেব নার্সের কথা শুনে চলে গেলেন ফারিয়াকে দেখতে। ফারিয়াকে কিছুদিন ধরে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। নুহাশ খন্দকার নিজের কৌতূহল মেটানোর জন্য ডাক্তারের পেছনে গেল। ফারিয়াকে দেখামাত্রই তো সে চূড়ান্ত অবাক হয়ে গেল। বিস্ময় কাটিয়ে উঠে বলল, এই মেয়েটা তো মিস ফাতেমা খাতুনের মেয়ে। ওর কি সমস্যা হতে পারে? নুহাশ খন্দকার সেখানে দাঁড়িয়ে ছিল। তখনই নার্স তার পাশে এসে বলে, জানেন, মেয়েটার বয়স মাত্র 5 বছর। এখনো ওর দুনিয়ার অনেক কিছু দেখা বাকি। কিন্তু ওর মায়ের ও ছাড়া আর কেউ নেই জানেন।
আমার তো ওর মায়ের জন্য ভীষণ খারাপ লাগে। মেয়েকে ছাড়া কিভাবে বাঁচবেন? নিজের মেয়েকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার আপনজনদের কারো সাথেই টিস্যু মিলেনি। তবে একটা ব্যাপার, আপনার সাথে কিন্তু এই মেয়েটার কিডনির টিস্যু ম্যাচ করেছে। কিন্তু তাতে কি ফায়দা? আপনি তো এই মেয়েটার কেউ নন, তাই আইন অনুসারে আপনি ওকে কিডনি দিতেও পারবেন না। নুহাশ খন্দকার নার্সের দিকে এক পলক তাকিয়ে আবার ফারিয়ার দিকে তাকায়। তার মাথায় এখন কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে। ফাতেমা এসে উপস্থিত হয়েছে সোহেলের কারাগারের সামনে। সোহেল ফাতেমাকে দেখে অবাক হয়ে চেয়ে রয়েছে। উঠে বসল সে আর বলল, আরে আমি কি স্বপ্ন দেখছি? ফাতেমা, তুমি এখানে কি করছো? হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়ার কারণ কি? ফাতেমা অসহায় সুরে বলল, আমার তোমাকে আজ ভীষণ প্রয়োজন সোহেল। সোহেলের অবাক হওয়ার পালা। সোহেল কপট হেসে বলল, কি বললে? আমাকে তোমাদের ভীষণ প্রয়োজন? আবার বলো না শুনি। তোমার আমাকে দরকার? হাউ ফানি। আমাদের মেয়ের অবস্থা ভালো না সোহেল। ওর ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে 1 সপ্তাহের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা না গেলে ওকে আর বাঁচানো যাবে না। কিন্তু আমার বা আমার পরিবারের কারো সাথে ওর কিডনির টিস্যু মিলেনি। তুমি তো ওর বাবা, তাই তোমার সাথে মিলতেও তো পারে, তাই না? তো আমি কি করব? আমার নিজের জীবনের অনেক মায়া। আমি নিজের কিডনি কাউকেই দিতে পারবো না। সোহেল, তুমি এরকম কথা কিভাবে বলছো সোহেল? ও আমাদের মেয়ে, আর তাছাড়া একটা কিডনি দিয়ে খুব সুন্দরভাবে আজীবন বেঁচে থাকা যায়। আমাদের না, ও শুধু তোমার মেয়ে। আর এই কথাটা তুমি আমাকে বলেছিলে। আজ এই বিপদের দিনেও তুমি এমন কথা বলবে সোহেল? না, আমি এমন করতে চাই না। আমারও ইচ্ছে করছে ফারিয়াকে বাঁচাতে, কিন্তু এতে আমার লাভ কি বলো তো? লাভ মানে? কি লাভ চাও তুমি নিজের মেয়েকে বাঁচানোর জন্য? শোনো, লাভ ছাড়া তো পৃথিবীতে কিছুই হয় না, তাই না? তো বলো সোহেল, কি চাও তুমি? আমি বেশি কিছু চাই না, শুধু এটুকুই চাই যে তুমি আমার উপর থেকে সব কেস তুলে নাও, আমাকে এই জেলের বাইরে বের করো। আর আর কি সোহেল, বলো, খুলে বলো আমাকে। ফারিয়ার সব অধিকার ছেড়ে দাও আমার কাছে, কারণ আমি চাই ফারিয়া সুস্থ হবার পর ও আমার সাথে থাকুক। সোহেল, এসব কি বলছো তুমি? আমার মেয়ের থেকে তুমি আমাকে আলাদা করবে? কিভাবে ভাবছো এমন কথা তুমি? এখন তুমিই ভেবে দেখো কি করবে। নিজের মেয়েকে নিজের কাছে রাখতে চাইলে তুমি কোনো একটা ব্যবস্থা করো। আমি ওকে কিডনি দিতে পারবো না। ফাতেমা অসহায়। মেয়েকে যে তার বাঁচাতেই হবে, তাই অশ্রুসজল চোখে বলল, বেশ, তুমি যা চাও তাই হবে। তোমার ওপর থেকে আমি সব রকমের কেস তুলে নেব। আমার মেয়েকেও আমি তোমার অধিকারে দিয়ে দেব। শুধু তুমি আমার মেয়েটাকে বাঁচাও সোহেল, তোমার একটা কিডনি দিয়ে। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বেশ, আমার পছন্দ হয়েছে তোমার প্রস্তাব। ফাতেমা উদাস মনে জেল থেকে বের হয়ে এলো। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়ে কি তাহলে তাকে হারাতেই হচ্ছে? কিন্তু এছাড়া যে তাকে বাঁচানোর আর কোনো উপায়ও নেই ফাতেমার হাতে। ফাতেমা এখন অনেকটাই অসহায়। এমন হতাশার মাঝেই হঠাৎ কোথা থেকে যেন নুহাশ খন্দকার এসে তার সামনে দাঁড়ালো। তাকে দেখে ফাতেমা থমকে গেল কিছুক্ষণের জন্য। নুহাশ খন্দকার হালকা শ্বাস ফেলে অতঃপর বলল, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে মিস ফাতেমা বেগম। চলবে।